ড্রিমটা দেখতে হবে যে না আই ক্যান, হাউ আই উইল ম্যানেজ সেটা ডিফারেন্ট। এই কনফিডেন্সটা থাকতে হবে যে আমিও পারবো। 6 মাসের পরে ওই লাস্ট দিনের ডিসিশন নিলাম যে আর করবো না, তারপরে উঠেও যদি ওই হ্যাবিটটা থাকে যে আমি কালকেও পড়ছি, তাহলে এই যে কনসিস্টেন্সিটা যে রাখতে পারবে, কতটুকু পড়ছো ইম্পর্টেন্ট, বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। একদম 1 ঘন্টা হলেও পড়বো, বাট আমি ছাড়বো না। মেন্স যখন ক্লিয়ার হয়ে গেল তো ইট ওয়াজ আনএক্সপেক্টেড। তো মেন্স ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি প্রথম যেটা আমার ট্রমা কাজ করছিল যে আমি তাহলে ইন্টারভিউ প্রিপারেশন কি করে নেব। তো এরকম ফার্নিশিং ব্যাপারটা আমার মধ্যে তো নেই, একদম র আমি। তো সেটাকে পুরো একটা শেপ দেওয়া, একটা ফার্নিশড করার জন্য দ্রোনাস দারুণ, মানে ভীষণভাবে আমাকে হেল্প করেছে। নমস্কার, দ্য দ্রোনাস ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমরা আজকে আবার চলে এসেছি এক কৃতির সাথে পডকাস্টে। আমরা এর আগে এরকম বহু পডকাস্ট করেছি বিভিন্ন এক্সামে যারা সাফল্য পেয়েছে তাদের সাথে। আজকে আমরা যার সাথে পডকাস্ট করব, WBCS 2023-এ গ্রুপ এ তে তিনি সাফল্য পেয়েছেন। আমরা আজকে ওয়েলকাম করছি মাথাভাঙা কোচবিহার থেকে যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ স্যার। আর প্রথমেই তোমাকে এই সাফল্যের জন্য অনেক অনেক অভিনন্দন। তুমি WBCS 2023-এ রেভিনিউ সার্ভিসে তুমি সিলেক্টেড হয়েছো এবং এটি খুবই একটি বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, তো তার জন্য আবার একটা অভিনন্দন। থ্যাংক ইউ। আমরা আজকে যে পডকাস্ট, এটা খুব একটা কনভারসেশন স্টাইলেই আমরা করতে চাইছি যে জাস্ট এই যে WBCS, এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা দিতে হবে আমাকে, সেইটা তোমার মাথায় এলো কিভাবে? বা এই পরীক্ষাটা যে আমি এর পেছনেই যাব, এই ডিটারমিনেশনটা ঠিক কিভাবে, এটার যদি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমাকে একটু বল। স্যার, আমি প্রথমে আপনাকে থ্যাংক ইউ জানাবো, অ্যান্ড থ্যাঙ্কস টু দ্রোনাস এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর যদি শুরু করি, সেটা হচ্ছে 2013। আচ্ছা আমি পাস আউট হয়েছি এইচএস এর 2010-এ। আচ্ছা তারপর আমি ডিএলএড কোর্স করি, যেটা প্রাইমারি টিচিং এর জন্য লাগে। আমার 2013-এ কোর্স কমপ্লিট হয়ে যায়। আর কোর্স কমপ্লিট করার পরে যেহেতু গ্রাজুয়েশন করতে হবে, বা গ্রাজুয়েশনের সাথে আমি আর কি করতে পারি, তো তখনই আমার ফ্রেন্ডস ছিল এবং ওরা সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা এখন কি করতে পারি। তখন সবাই ডিসাইড করলাম, মানে একটু মজা করেই সবাই ডিসিশনটা নিয়েছিলাম যে না, যদি কিছু করতে হয় তাহলে উইল ডু সামথিং গ্রেট, কিছু বেটার কিছু করবো। তখন WBCS আমাদের কাছে একটা ইন্সপিরেশন, ভালো অপশন ছিল, ভালো অপশন ছিল। তো মোটামুটি তখন আমরা পড়া তখন থেকে শুরু করি, জাস্ট লাইটলি, জাস্ট মানে সিলেবাসের সাথে পরিচিত হওয়া, এই বিষয়গুলো দিয়ে আমরা পড়াশোনা শুরু করি। তারপর 2017-এ আমার জব হয়ে যায় অ্যাজ এ প্রাইমারি টিচার। আচ্ছা, ওকে। তারপর থেকে একটু লেথার্জি আসে, সিরিয়াসলি মানে পড়বো কি পড়বো না। তারপর 2019-এ ফার্স্ট আমি প্রিলিমস ক্র্যাক করি। ওকে, তারপর প্রিলিমস ক্র্যাক করে মেন্স দিতে যাই। মেন্স দিতে গিয়ে সে সময় তো আমরা যারা মেন্স দেই, প্রচন্ড পরিমাণ গরম থাকে, জুন জুলাই মাস কলকাতায় গরম লেগেছিল। তারপর ভাবলাম ফ্রেন্ডসদের সাথে যে না, আজকে আর পরীক্ষা দিব না, এবার পরীক্ষা দিব না। তারপর চলে আসলাম। বাট রিয়েল শক যেটা স্যার আমি বলবো, সেটা হচ্ছে করোনা যখন আসলো, চারিদিক স্তব্ধ হয়ে গেল, সবাই ঘরে বসে, স্কুল বন্ধ হয়ে গেল। তখন আমি ফিল করা শুরু করলাম যে না, এখন কিছু করতে হবে, বাড়িতে একদম বোর হয়ে যাচ্ছি। তো তখন আর একটা বিগ পুশ আমি দিয়েছিলাম, যেন এবার ভালো করে পড়তে হবে। তো ভালো করে পড়া শুরু করলাম 2021। 2021 প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল, মেন্স ফার্স্ট অ্যাটেম্প দিলাম, হলো না। সেকেন্ড অ্যাটেম্প 2022, and থার্ড অ্যাটেম্প 23। আচ্ছা, and I got selected। এটাতে তুমি সিলেক্ট হল। এটা বেশ লং জার্নি এবং বেশ প্ল্যান করে এগোনো জার্নি। আর তুমি তার মাঝখানে একটা কথা বললে যে তুমি 17 সালে তোমার প্রাইমারি টিচারের তুমি জব পেয়েছিলে। তার মানে তুমি এখনো সেই জবে আছো এবং তুমি সেখান থেকে রিজাইন করে এটা জয়েন করো। একদম রাইট। তো এই যে একটা ধরো তুমি প্রাইমারি টিচারের মতো খুব দায়িত্ববান একটা পোস্ট, ঠিক আছে, সেই যে দায়িত্ববান একটা পোস্টে তুমি আছো, সেই পোস্টে থাকাকালীন তোমার যে স্কুল টাইমিংস বা তোমার যে তার নিজের জন্য যে প্রিপারেশন নেওয়া বা জব করা, এটা দায়িত্ব, তো তাতে তোমার এই প্রিপারেশনে ইম্প্যাক্ট হয়নি? স্যার
ইম্প্যাক্ট কখনো কখনো হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম যেহেতু মানে আমি ফরচুনেট নিজেকে মনে করবো যে আমার স্কুল আমার বাড়ি থেকে খুব কাছে, আচ্ছা মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে আমার স্কুল। আচ্ছা আর স্কুল আমরা যেহেতু 10টা 50 স্কুলে এন্ট্রি করি, যেহেতু আমার যাতায়াতের সেই সময়টা হুম। লাগতো না, তো সকালবেলা 6টার সময় উঠে নিয়ম করে একটু পড়াশোনা করা, যে না Right. সকালবেলার যে টাইমটা আমি পাচ্ছি অন্তত 3-3.5 ঘন্টা, সেটাকে ইউটিলাইজ করতে হবে। রাইট অ্যান্ড দেন স্কুল থেকে আসার পর 3:30-4টার দিকে স্কুল হুম। যখন ছুটি হয়ে যাচ্ছে, তারপর বন্ধুদের সাথে একটু হ্যাং আউট করার পর বাকি সময়টা যখন থাকছে সেটাকে একটু ইউটিলাইজ করে 3-4 ঘন্টা, মোটামুটি 5-6 ঘন্টা পুরো চাইলে দিনে টিচিং প্রফেশনে থেকে কেউ ম্যানেজ করে পড়াশোনাটা করতে পারে। রাইট, কারণ এটা একটা অনেকেরই প্রশ্ন থাকে যে একটা জব করতে করতে আমি প্রিপারেশন নেব, জবটা ছাড়বো কি ছাড়বো না, সেরকম একটা। কিন্তু যুধিষ্ঠি যেটা বলছে যে টিচিং প্রফেশন বা অন্য কোনো প্রফেশন বা একটা ফিক্সড শিডিউলের জব থাকলেও কিন্তু করা যায়। আর এটা আমার একটা নিজের পার্সোনাল ইনপুট, যে আমি নিজেও যেহেতু Sure. চাকরি করতে করতেই এই বছর ক্র্যাক হলো, যে যখন যদি ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি জায়গা একদম থাকে, স্যার, সেটা অনেক ক্ষেত্রে মানসিকভাবে একটা স্থিতি দেয় ডেফিনেটলি। যে তুমি প্রিপারেশনটা নাও, এটা তো আছে। আচ্ছা, এইবার তুমি আমাকে বলো, তুমি হচ্ছে মাথাভাঙা কোচবিহারে তোমার বাড়ি, হুম। ঠিক আছে? তোমার স্কুলিং বা কলেজ কোথায় গেছিল? স্যার অ্যাকচুয়ালি আমার ফার্স্ট যে স্কুলিং যেখানে হয় সেটা হচ্ছে শীতলকুচি ব্লক। হুম। শীতলকুচি ব্লকের আমি ভাওর থানা হাই স্কুল, সেখান থেকে আমি মাধ্যমিক পাস করি 10th, হুম। অ্যান্ড 12th যেটা আমি করেছিলাম 11-12 সেটা নগর ডাকালিগঞ্জ হাই স্কুল। তারপর আমি কলেজের ক্ষেত্রে স্যার আমি যেটা করেছিলাম, প্রথমত শিলিগুড়িতে এসেছিলাম কলেজে ভর্তি হওয়ার জন্য। তো এসে একটা বছর পরে ভাবছি যে না ডিএলএড-টা করবো কিনা, আমি কলেজটাকে কন্টিনিউ করবো, একটা বড় কনফিউশনের মধ্যে Right. ছিলাম। তারপর ওই বছরটা আমার মার্চ চলে যায়। তারপর স্যার আমি যেটা করি, আমার ডিএলএড হুম। কমপ্লিট করার পর তারপর আমি ইংলিশ অনার্স কোচবিহার থেকে ইংলিশ অনার্স কমপ্লিট করি। আচ্ছা, আর ওই ইংলিশ অনার্স কমপ্লিট করার পর ধীরে ধীরে জব প্রিপারেশন যেটা হয় হ্যাঁ সেটা যেটা করি। যেটা আচ্ছা, মানে তোমার মোটামুটি যদি আমি বলি স্কুলিং বা কলেজ মোটামুটি কোচবিহার কোচবিহার। কোচবিহারে। আচ্ছা, এটা একটা ধারণা রয়েছে এবং এটা অনেকের মধ্যেই রয়েছে যে এই WBCS পড়তে গেলে আমাকে কলকাতা যেতে হতে পারে, বা WBCS উত্তরবঙ্গ থেকে এক্সিকিউটিভ বা রেভিনিউ এই জাতীয় পোস্টে আদৌ হবে কিনা, আমাদের এখানে পরিকাঠামো আছে কিনা। তো তুমি তো পুরোটাই তোমার জার্নি উত্তরবঙ্গ, একদম। ঠিক আছে? এবং সেই জায়গায় তুমি উত্তরবঙ্গের একটি ইনস্টিটিউটের সূত্রে তুমি সেখানেও কিছু তুমি যুক্ত ছিলে। সেই জায়গায় আমার তোমার কাছে এই প্রশ্নটা থাকবে যে এই যে একটা ধারণা যে কলকাতায় না গেলে কিছু হয়তো হবে না, এই ধারণাটা কতটা ঠিক বা কতটা ভুল? স্যার প্রথমত তো আমি বলবো যে মানে আই এম ওয়ান অফ দ্য এক্সাম্পলস, যে এই বিলিফটা আমার মধ্যেও ছিল যে WBCS মিন্স কলকাতা সেন্ট্রিক, কিন্তু সেটা এবার 2023 যে সাকসেস রেট ঠিক। অল অ্যাক্রস নর্থ বেঙ্গল, সেটা দেখার পর আমার মিথ ভেঙে গেছে একদম, পুরো আমার বিলিফ সিস্টেম একদম ডিস্ট্রয় হয়ে গেছে। তো এবছরের সাকসেস নর্থ বেঙ্গল থেকে হিউজ। রাইট। এখান থেকে অনেক এক্সিকিউটিভ বেরিয়েছে, রেভিনিউ সার্ভিসে, জয়েন্ট ভিডিও, SATO তে প্রচুর সিলেকশন এবার হয়েছে। ঠিক। আর কলকাতা কেন্দ্রিক ব্যাপারটা একদমই নেই। আর যেটা স্যার আপনি বললেন যে যদি কেউ পার্সোনালি নিজেকে প্রিপেয়ার করতে চায় বা নিজেই পড়াশোনা করতে চায়, চোখ কান খোলা থাকলে, সব দিক থেকে একটু যদি মানে গোছানো থাকে, তাহলে সাকসেস পাওয়াই যায়। অর্গানাইজ প্রিপারেশন হলে সাকসেস পাওয়া যায়। সেটাই আমরাও এখানে দ্রোণাজের সেটাই চেষ্টা করি। তো দ্রোণাজের কথায় যদি আসি, যে দ্রোণাজ তোমার এই জার্নিটাতে কিভাবে তোমাকে হেল্প করেছে বা মোটিভেট করেছে, সেটা যদি তুমি একটু বলো দর্শকদের। একদম স্যার, কারণ প্রথমত তো মেন্স যখন ক্লিয়ার হয়ে গেল, তো ইট ওয়াজ আনএক্সপেক্টেড কি মেন্স ক্লিয়ার হয়ে যাবে। তো মেন্স ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি প্রথম যেটা আমার ট্রমা কাজ করছিল যে আমি তাহলে ইন্টারভিউ প্রিপারেশন কি করে নেব। ঠিক। কারণ যখন আমরা মক ইন্টারভিউ গুলো দেখছি, তখন তো সেটা খুবই ফার্নিশড হ্যাঁ, ইন্টারভিউ গুলো হয়। তো এরকম ফার্নিশিং ব্যাপারটা আমার মধ্যে তো নেই, একদম র আমি। তো সেটাকে পুরো একটা শেপ দেওয়া, একটা ফার্নিশড করার জন্য দ্রোণাস দারুণ মানে ভীষণ ভাবে আমাকে হেল্প করেছে। মানে আই হ্যাভ টু থ্যাংক
তো দ্রোণা সেই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমি যতগুলো আমাদের মক সেশন ছিল, মক ইন্টারভিউ সেশন ছিল, গ্রুমিং সেশন ছিল, সবগুলোকে আমি অ্যাটেন্ড করেছিলাম। একটা মক আমি মিস করিনি। তো যখনই দ্রোণাদের সাথে ইনভলভ হয়েছি, দ্য বিহেভিয়ার, দ্য কালচার, এই যে হসপিটালিটি বলতে পারি বা কালচার যেটা আমি এখান থেকে পেয়েছি, দ্যাটস রিয়েলি গুড, একদম দারুণ। তারপর স্যাররা যেভাবে আমাদেরকে গাইডেন্সের পরে, মক ইন্টারভিউ হওয়ার পরে যে সমস্ত আমাদেরকে ফিডব্যাক দিতেন, তো সেই ফিডব্যাক গুলোকে আমি আবার ইমপ্লিমেন্ট করে সেগুলোকে নেক্সট যেটা ইস্যু হতো, মক ইন্টারভিউ হতো, সেটাতে আমি দেখানোর চেষ্টা করতাম। তো আমার যদি ইন্টারভিউ যেটা পুরো আইজিপি, যেটা ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম, সেটা সম্পূর্ণ দ্রোণাস থেকেই নেওয়া, এবং সেটাই আমাকে পুরোপুরি, আমি অন্য কোনো ইনস্টিটিউট থেকেই কোনো গাইডেন্স নিইনি, এবং সেটাই আমার পুরো ইন্টারভিউতে গিয়ে হেল্প করেছে। সো তার জন্য দ্রোণাস হ্যাঁ, অনেক থ্যাংক ও আমাদের আইজিপির স্টুডেন্ট ছিল। এবং এই যে তুমি বললে যে ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম, ডোনাসের যে ইন্টারভিউ প্যানেল, সেই সম্পর্কে তোমার কি মতামত, অনেস্ট ওপিনিয়ন? কারণ তুমি মক ইন্টারভিউ 3টেই দিয়েছো, আমি পার্সোনালি জানি, এবং তুমি গ্রুমিং সেশনে এসেছিলে, সেটাও আমি পার্সোনালি জানি। আর ডোনাসের যে মক ইন্টারভিউর যে প্যানেলটা তুমি বা আমি ফেস করেছি, ঠিক আছে, সেই প্যানেল সম্পর্কে তোমার কি মতামত? স্যার ডেফিনেটলি আমি তো প্রথমত ভাবিনি যে এরকম একটা সুন্দর প্যানেল আমরা পাবো। সো ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড, ফোর্থ ডে, তো অনেকটা রোটেশন, এবং বিভিন্ন ডোমেইন থেকে যারা মানে যে এক্সপার্ট স্যাররা ম্যাডামরা ছিলেন, সত্যি অভূতপূর্ণ। প্রথমত আমাদের যে একজন আইআরএস অফিসার স্যার ছিলেন, সুশান্ত স্যার, সুশান্ত ভট্টাচার্য। তো সুশান্ত স্যার, হ্যাঁ, তিনি তো খুব সুন্দরভাবে প্রথম দিন গ্রুমিং সেশন আমাদেরকে করিয়েছিলেন। মানে এত কাছ থেকে একদম আপন করে নিয়ে আমাদের যে ছোট ছোট ফ্লস গুলো ছিল সেগুলোকে ধরে কিভাবে একটা পুরো সেশনকে বা একটা কনভারসেশনকে কন্টিনিউ করা, হ্যাঁ, এই জায়গাটা স্যার শিখিয়েছিলেন। তারপর আমাদের নেক্সট প্যানেলে অর্পণ স্যার ছিলেন, তিনি নিজেই একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। হ্যাঁ, তারপরে বিভিন্ন কলেজের, ইউনিভার্সিটি প্রফেসররা ছিলেন, প্রফেসররা ছিলেন, ওনারা বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট ছিলেন। এবং ওভারঅল প্রশ্ন যখন আমাদেরকে করা হতো, সব ডোমেনকে টাচ করে করা হতো, পার্সোনালিটিকে, যার যা অপশনাল আছে সেগুলোকে, বা জেনারেল কোশ্চেন যেগুলো হয়, সবকিছু মিলে ইট ওয়াজ, মানে কি বলবো, মানে খুব সুন্দর একটা বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ছিল ব্যাপারটা। তো দারুণ লেগেছে, এবং প্যানেল সত্যি খুব ভালো। এরকম প্যানেল আমি যেহেতু অন্য কোনো জায়গা থেকে নেইনি, তো ইট ওয়াজ মাই বেস্ট এক্সপিরিয়েন্স। ঠিক ঠিক, অ্যাবসলিউটলি। এবং এই মানে ইন্টারভিউটা তোমার কি মনে হয়, যারা ধরো ফ্রেশার্স, যারা ধরো এখনো একবারও পরীক্ষা দেয়নি, তাদের কাছে, তারা তো ধরো প্রিলিমস মেন্স দিয়ে তারপর ইন্টারভিউ স্টেজে যাবে, এবং ইন্টারভিউ নিয়ে সবারই আইডিয়াটা খুবই কম থাকে। কারণ হয় আমরা দেখেছি যে সমস্ত মক ইন্টারভিউ গুলো, সেগুলোর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড গুলো অনেক সময় টু মাচ, অনেক সময় টু লেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন যদি একজন ফ্রেশারকে গাইড করতে চাও, তুমি ঠিক কিভাবে গাইড করবে? যদি আমি শুধু ইন্টারভিউটা নিয়েই বলি। স্যার ডেফিনেটলি ইন্টারভিউ একটা ক্রুশিয়াল পয়েন্ট, যেখানে একজন অ্যাম্বিগুয়াস ক্যান্ডিডেট যে পরীক্ষা দিয়ে যাচ্ছে, এক্সপার্টরা যা সিলেক্টার্স আছে, ফাইনালি পিএসসি মেম্বার্সরা যারা আছেন, তারা তো দেখেননি না। তো ইন্টারভিউটা হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে একজন ক্যান্ডিডেটকে ফিজিক্যালি দেখা হয়, ওই ব্যক্তিটাকে। তো সেটার একটা প্রেজেন্টেশন, বা সেই ব্যক্তিটা কেমন, বা ব্যক্তিটাকে একজন অফিসার হওয়ার জন্য একটা পার্সোনালিটিকে শেপ দেওয়ার যে জায়গাটা, ডেফিনেটলি একজন ইন্টারভিউ গাইডেন্স যার প্রোভাইডার থাকে তারাই পারেন, বা কোনো ইনস্টিটিউট পারেন। তো সেই জায়গা থেকে ইন্টারভিউ একটা বিগ ফ্যাক্টর। ঠিক, সেটা হতে পারে আপনার সার্ভিস চয়েসের ক্ষেত্রে, আপনি কোন সার্ভিসে যেতে যাচ্ছেন, সেখান থেকে একটু নাম্বার কম হয়ে গেলে হয়তো আপনার পছন্দের সার্ভিস পাবেন না, নাম্বার একটু বেশি উঠলে আপনি আপনার পছন্দের সার্ভিসটাই পেয়ে গেলেন। তো র্যাঙ্কের ক্ষেত্রে এটা তো ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় ইন্টারভিউ এর প্রিপারেশনটা খুব দরকার, এবং ডেফিনেটলি সেটা একটা সুন্দর ইনস্টিটিউট থেকে যারা গুছিয়ে একজন একটা ভালো পার্সোনালিটিকে ফুটিয়ে তুলতে পারে, which is required for the job. তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ রোল প্লে করে। হ্যাঁ, ডেফিনেটলি। যেরকম তোমার ক্ষেত্রে ডোনাস ডেফিনেটলি, কারণ আমার অন্য কোনো ইনস্টিটিউটের এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এবার যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি যে অপশনাল সাবজেক্ট, তোমার অপশনাল কি ছিল? স্যার আমার অপশনাল সাইকোলজি ছিল। আচ্ছা, একটু আনকমন অপশনাল, সবাই নিতে চায় না।
তো অপশনাল নেওয়ার ক্ষেত্রে একটা ফ্রেশার ঠিক কিভাবে চুজ করতে পারে? একদম স্যার, অপশনালটা যেহেতু 400 নম্বরের একটা পেপার, হুম। আর অপশনাল কিন্তু আমাদের গ্রুপ সিলেকশনে কোন গ্রুপে আমি হ্যাঁ। সার্ভিসটা পাবো সেটাতে একটা রোল তো প্লে করে। অবশ্যই। তো অবশ্যই। অপশনাল যদি কেউ চুজ করতে চায়, কয়েকটা ক্রাইটেরিয়াকে মেনটেন করতে হবে। কয়েকটা পয়েন্টস আমি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে, স্যার যে সাবজেক্টটাকে কেউ চুজ করছে অ্যাজ অপশনাল সাবজেক্ট, সেটা আগে সে পড়ে কি পড়েনি, মানে আগে পড়েছে কিনা, রাইট। সেখানে ওই সাবজেক্টটাতে মানে ওনার বা ওর ইন্টারেস্ট কতটা ছিল আদৌ, Right. সে জায়গাটা দেখতে হবে। আর স্যার যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেটা সিলেবাসটা কত বড়, সেটা কি অনেক বেশি ভাস্ট, সেটা উইদিন দ্য টাইম ফ্রেম কি কমপ্লিট হয়ে হবে কি হবে না, কতটা ভাস্ট বা কতটা লেন্থি সেটা একটু দেখতে হবে। আর সেকেন্ডলি স্যার ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটিটা একটু দেখতে হবে, কতটা ঠিক। মার্কেটে আমি কতটা মার্কেটে আমাদের ওই ডকুমেন্টস বা আছে, বইপত্র অ্যাভেলেবেল সেটা আছে? দেখতে হবে। Right. আর প্রথমত স্যার সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা থাকতে হয়। যদি ভালোবাসা না থাকে তাহলে সাবজেক্টটা পড়তে পারবে না, সে কিছুদিন পড়ার পর বোরডম চলে আসবে, সে ঠিক। পড়তে চাইবে না। সো আমার মনে হয় এই 2-3টা ক্রাইটেরিয়া যদি কেউ মেনটেন করে, তাহলে বা চয়েসের ক্ষেত্রে আর কি, তাহলে সঠিক অপশনাল চুজ করলে ভালো মার্কস এক্সামে অবশ্যই পাবে। ভালো মার্কস অবশ্যই পাবে। এবং সব অপশনালি স্কোরিং একদম একদম এটা definitely, নিয়ে কোনো ডিবেট নেই, সব অপশনালি একদম। স্কোরিং। ঠিক আছে। কিন্তু ভালো লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালো লিখতে হবে, এবং যেটুকু দরকার, হুম। না বেশি না কম। না বেশি না কম। এবং যেমন প্রচুর অপশনালের ক্ষেত্রে ছবি আঁকার স্কোপ থাকে, হ্যাঁ। ম্যাপের স্কোপ থাকে, সেই ফ্লোচার্ট ডায়াগ্রাম। ফ্লো চার্ট ডায়াগ্রামের স্কোপ থাকে। যতটা ইনোভেটিভ করা যায়, যতটা প্রেজেন্টেবল করা যায় জিনিসটা, ঠিক একদম ঠিক। ঠিক আছে। আচ্ছা, আমি এবার আমাদের পডকাস্টের অলমোস্ট শেষের দিকে, এই যে আমাদের যে 4টে অবজেক্টিভ পেপার মেন্সের ক্ষেত্রে, সেই মেন্সের যে 4টে অবজেক্টিভ পেপার, কারণ এটা তো সমস্ত ক্যান্ডিডেটদের দিতে হচ্ছে, একদম অপশনালটা না হয় শুধুমাত্র এ বি কে দিতে হচ্ছে। এই যে 4টে অবজেক্টিভ পেপার, এই অবজেক্টিভ পেপারের মধ্যে আমি, এরকম হতেই পারে যে আমার কোনো একটা পেপারে আমি একটু উইক, কোনো একটা পেপারে আমি খুব স্ট্রং। তো তোমার ক্ষেত্রে কি এরকম ব্যাপার ছিল না যে তুমি মোটামুটি 4টেতেই তোমার একটা ভালো? ডেফিনেটলি ছিল মানে সত্যি আমার যে লাস্ট পেপারটা ছিল, যেটা পেপার 6 অঙ্ক আর reasoning, হ্যাঁ। অঙ্ক রিজনিং, তো স্যার আমার যেটা মানে প্রবলেম হয়েছিল, আমি তো সার্ভিসটা অনেক আগেই পেয়ে যেতাম, সেটা হতো যে যে ম্যাথসের পেপারটা যেটা ছিল আগে, তো ওটা রিজনিং 100 মার্কসের ছিল, আর ম্যাথমেটিক্স বা হ্যাঁ, ওরকম আসতো, হ্যাঁ। মোটামুটি একটা Right. এরকম ক্রাইটেরিয়া মেনটেন করে আসতো। তো আমার সবসময় টার্গেট ছিল, আমি অঙ্ক ভীতি একটা প্রথম থেকে ছিল, আর তো ওই জন্য আমি ভাবতাম সবসময় যে না, যেটা রিজনিংটা reasoning থাকতো, ফোকাস করতে হবে। সেটাতে ফোকাস করব, অঙ্ক যতটা পারা যায় আমি এরিথমেটিক দিয়ে ওটাকে কভার করে দিব। তো লাস্ট কয়েক বছরে সেই ট্রেন্ডটা একটু ব্রেক করে গেছে, অঙ্ক break করে বেশি গেছে। আসছে, হ্যাঁ। তো স্যার আমি যেটা বলবো যে এটা হয়, যেমন আমার অঙ্কভীতি, অনেকের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তাদের হয়তো ইতিহাসের প্রতি ভীতি থাকতে হতেই পারে। হতেই পারে। তো এক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি যে জায়গাতে মার্কস কম আসার চান্সেস আছে, হুম। সেটা যেন অন্য কোনো জায়গাতে সাপ্লিমেন্ট হয়ে যায়, ঠিক। ভারপাইটা যেন ওখানে ঠিক। ঠিকঠাক মতন হয়ে যায়। তাহলে মোটামুটি যদি একটা সাবজেক্টের ব্যালেন্স বানানো যায়, যে আমার ঠিক। 4টা পেপারের কোনোটাতে আমি কম পেয়েছি, বা ধরুন 200-তে আমি কোনো পেপারে আমি 160 পেয়েছি, হুম। বা হয়তো কোনো পেপারে আমি 100 পেতে পারি। হুম। তো এদিকে 60টাকে 70 করে নিয়ে যাওয়া, 80-তে করে নিয়ে যাওয়া, সেটাই। এরকম করে যার যেটা স্ট্রং জোন উইক জোন আছে সেটা বেছে নিয়ে একটা ব্যালেন্স প্রিপারেশন করতে হবে। হ্যাঁ, তা- এবং এই 4টে পেপারে যদি স্কোর করা যায় তাহলে অনেকটাই সাফল্যের দিকে অনেকটাই। এগিয়ে যাওয়া যায়। একদম 4টে পেপারে স্কোর ভালো থাকলে অনেকটাই, আমি যাদের সাথে কথা বলেছি তাদেরও মোটামুটি যারা র্যাঙ্ক হোল্ডার্স, তাদের ওই 4টে পেপারে খুব ভালো স্কোর ছিল, একদম এবং মানে ওই স্কোরটার জন্য আর কি অনেক ক্ষেত্রে অপশনালে যদি একটু কমও হয় তখন এটা ব্যালেন্স করে দেয়। রাইট। স্যার আমার যেটা হয়েছিল, অবজেক্টিভে হয়তো একটু নম্বরটা কম ছিল, যেটা আমার টার্গেট ছিল যদি আমার অবজেক্টিভ বিকজ অফ মাই 6th পেপার যদি খারাপ যায়, তো আমি এটাকে মানে সাবস্টিটিউট হিসাবে অপশনাল অপশনাল পেপারটাকে একটু বেশি করে তুলে নেবো, ডেসক্রিপটিভ একটু বেশি তুলে নেবো, যাতে এটা ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হবে। তো আমি বলবো যে ওই জায়গাটাও করা যেতে পারে, যে একটু অবজেক্টিভে কম আসলে যেন অপশনাল আর ডেসক্রিপটিভ ভালো আসে। ল্যাঙ্গুয়েজ পেপার যেটা তুমি paper বলছো সেটাও সেটা যেন 400 ভালো নম্বরের। আসে। ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য তুমি কি সাজেশন দেবে? স্যার ল্যাঙ্গুয়েজ পেপারটা তো ডেসক্রিপটিভ পেপার, একদম এটাতে একটা হ্যাবিট ফরমেশন ঠিক। দরকার আছে, প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে। টপিক হয়তো নিউজ পেপার থেকে কোনো টপিককে নিয়ে, বা যে টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেই টপিক রিলেটেড PYQs হতে পারে,
আগে সেগুলোকে আমি আমার মতন করে লিখলাম, বা আমার যদি কোনো সিনিয়র দাদা থাকে বা এক্সপার্ট থাকে ওই সাবজেক্টের, ওনাকে দিয়ে একটু চেক করে নিলাম। আর অ্যাকচুয়ালি ওগুলো লেখা রাইট, একদমই প্র্যাকটিস করতে হবে, একদমই তাই। প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন ইনফরমেশন ভালো মার্কস প্রেজেন্টেশনটা সুন্দর করে ঠিক। আচ্ছা, আমি আমাদের আজকের এই কনভারসেশনের একদম লাস্টে আমার শেষ প্রশ্ন, কোচবিহার থেকে, আলিপুরদুয়ার থেকে, বা জলপাইগুড়ি থেকে, বা দার্জিলিং এর কোনো একটা ইন্টেরিয়ার ভিলেজ থেকে যদি কেউ ডাব্লিউবিসিএস হওয়ার স্বপ্ন দেখে, তাহলে তার সবার প্রথমে কি করা উচিত? তুমি একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, তুমি নিজেও স্বপ্ন দেখেছিলে, বন্ধু বান্ধবরা মিলে, এবং তোমার কথা অনুযায়ী সেই বন্ধু বান্ধবরাও অনেক সিলেক্টেড। তো এইরকম স্বপ্ন দেখতে চাইলে সবার, বা আমি তো দেখে নিলাম, তারপর সেটাকে সাফল্যমণ্ডিত করে তুলতে চাইলে আমি প্রথম স্টেপটা আমার কি হবে? স্যার আমি যেটা বলবো, আমি একদম যদি বলি, আমি অজপাড়া গায়ের ছেলে, একদম চাকরি পেয়েছি, চাকরি করছি, দ্যাটস ফাইন, কিন্তু আমি যে জায়গাটাতে বিলং করছি না স্যার, তো সেখানে মোস্ট অফ দ্য টাইম ইলেকট্রিসিটি থাকে না। বন্যাতে নদী যদি একটু ওভার ফ্লাডেড হয়ে যায়, জল ঢুকে যায়, একদম রাস্তাঘাট খুব ভালো না। তো সেখান থেকে উঠে এসে আমি যখন যদি সিলেক্ট হতে পারি, তো কিছু জায়গা তো আছে যে কারণে হয়তো পেলাম, হ্যাঁ, সেটা যেটা আমার স্যার ফার্স্টলি মনে হয় সেটা হচ্ছে যে প্রথমত ড্রিমটা দেখতে হবে, যে না আই ক্যান, হাউ আই উইল ম্যানেজ সেটা ডিফারেন্ট, আমি কিভাবে ম্যানেজ করবো সেটা আলাদা। প্রথমে ভাবতে হবে যে না, এই কনফিডেন্সটা থাকতে হবে যে আমিও পারবো, ঠিক আছে, তারপরে ওয়ে আউট কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে যাবে। যদি কারোর মধ্যে এই একটা দীর্ঘ সময় ধরে একটা জায়গায় লেগে থাকার একটা পেশেন্স বা পারসিভিয়ারেন্স থাকে, কনসিস্টেন্সি যদি সে রাখে, আর কনফিডেন্স যদি রাখে, তাহলে সে এই জায়গাটাতে পৌঁছাতেই পারবে। যে পিএসসি কাউকে ফেরায় না, এটা লাস্ট আমি অনেকের কাছে প্রথমে শুনেছিলাম, দুই একজনের কাছে, তো আজকে আপনি, আমি, আর আমাদের বন্ধুরা ফেরায় না, যদি কেউ লেগে থাকতে পারে, যদি কেউ লেগে একদম ধৈর্যের সাথে লেগে থাকতে পারে। আর ম্যাটেরিয়াল তো জায়গায় চ্যানেলে অনেক কিছু, সেটা তো সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে, এই যে কনফিডেন্সটা রাখতে হবে, কনফিডেন্স আর ডেডিকেশন, হ্যাঁ সেটা থাকলে যে কোনো জায়গা থেকে স্বপ্ন দেখো, ছোট শহর, বড় শহর, এখন তো ইন্টারনেট চলে আসছে, ইউটিউব, অনেক জায়গা, ঠিক সেই জায়গাগুলো বুঝে দিচ্ছে। খালি আমাদের ডেডিকেশনটা রাখতে হবে, স্বপ্নটা দেখতে হবে, একদম। আর এই কথাটা আমি খুব বিলিভ করি যে একদিনে হবে না, কিন্তু একদিন হবেই, একদিন হবে, এই কথাটা আমি খুব পার্সোনালি বিলিভ করি, এবং এই কথাটা আমি অন্যান্য সবার ক্ষেত্রে যাদের সাথে আমি পডকাস্ট করছি, স্যার নিজেই তো এক্সাম্পল, আমি যাদের সাথে পডকাস্ট করছি সেই সবার ক্ষেত্রে এই জিনিসটা, এই যে ধরে রাখা লংজিভিটি, এই জিনিসটা কিন্তু আমি একটা নোটিস করছি। আমি দেবব্রতর সাথে যখন কথা বললাম, বা আমি আরেকজনের সাথে, অঙ্কুশ বলে একজন, তার সাথে আমি কথা বললাম, বা আমি আজকে যখন তোমার সাথে কথা বলছি, সবার সঙ্গে, সবার মধ্যেই কিন্তু এই যে লেগে থাকা ব্যাপারটা, যে পারসিভিয়ারেন্স, এই জিনিসটা কিন্তু আছে, যে ঠিক আছে একবার হয়নি আরেকবার হবে, এবং হবেই। তো যারা দেখছো নতুন করে এই পডকাস্টটা, বা যারা শুরু করতে চাইছো, এখনো কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে শুধুমাত্র এটা ভাবো যে আমার দ্বারাও হবে, আমিও পারবো, এবং তারপর লেগে পড়ো পড়াশোনায়। এখানে আমি একটা জিনিস একদম, আমি সাইকোলজি তো অপশনাল পড়েছি, তো ওই আমাদের যে নিউ অ্যাসপিরেন্ট যারা আছে না, মানে তাদের যে মোটিভেশনাল ফ্লাকচুয়েশন, যেটা আমি একটু যে দেখো, যখন আমরা কোনো মানে প্রিপারেশনটা শুরু করছি, কাউকে দেখলাম যে সে সাকসেসফুল হলো, দেখার পরে একটা ইনস্ট্যান্ট মোটিভেশন কাজ করে, যে না ওই দাদা পেয়েছে, আমি তাহলে শুরু করে দিই, তাহলে হয়তো আমিও পাবো। কিন্তু আমি একটা জিনিস এখানে একটু পরিষ্কার করে সবাইকে বলতে চাই, যে এই যে ইনস্ট্যান্ট মোটিভেশন যেটা আছে, বেলুন ফুলে যাওয়ার মতন যেটা, যে এটা দিয়ে শুরু যদি করো, আফটার 6 মান্থস তোমার এরকম একটা লেথার্জি আসবে যে আমার দ্বারা হচ্ছে না, একটা ফ্লোতে এগিয়ে যাওয়ার পরে ক্লাইম্যাক্স এন্ড অ্যান্টি ক্লাইম্যাক্স ব্যাপারটা থাকবে, একটা রেঞ্জের মতো, পাহাড়ের মতন। এই জায়গাটাকে যে ওভারকাম করতে পারবে, যে 6 মাসের পরে ওই লাস্ট দিনের ডিসিশন নিলাম যে আর পড়বো না, তারপরে উঠেও যদি ওই হ্যাবিটটা থাকে যে আমি কালকেও পড়ছি, তাহলে এই যে কনসিস্টেন্সিটা যে রাখতে পারবে, কতটুকু পড়ছো ইম্পর্টেন্ট, বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, একদম ডেইলি পড়তে হবে, 1 ঘন্টা পড়ে। স্যার আমি পার্সোনালি নিজেই করেছি, একদম, যে না আমি ছাড়বো না, 1 ঘন্টা হলেও পড়বো, বাট আমি ছাড়বো না। এইটা যদি থাকে, আর কোন রকম কোনো কিছুর দরকার নেই, 10-15 ঘন্টা পড়ার কোনো ব্যাপার নেই, কনসিস্টেন্টলি পড়ো, বাট ডেইলি পড়ো। ঠিক একদম, এটা খুব, এটা আমার নিজের কথা, এটা আমি সমস্ত স্টুডেন্টদেরও বলি, ডেইলি পড়ো, আমার
দরকার নেই 10-15 ঘন্টার। হ্যাঁ এখানে ওই ঘন্টা কত ডিউরেশন ম্যাটারই করছে না, মানে ভলিউম অফ স্টাডি ম্যাটার করবে। একদম তুমি কতটা পড়ছো, একদম কতক্ষণ পড়ছো সেটা ম্যাটার না। এটা matter করে। ঠিক। যদিশের খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, Thanks. এবং তোমার ভবিষ্যৎ কর্মজীবন আরো বেশি সাফল্যমণ্ডিত হোক, এটা দ্য দ্রোণাজের পক্ষ থেকে আমরা আশা করি। এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ তুমি পেয়েছো, ভবিষ্যতে এর থেকেও উঁচু পোস্ট যদি এক্সিকিউটিভের দিকে ট্রাই করো, অবশ্যই আমি আশা করবো তুমি ট্রাই করবে। এবং তুমি এই বছরের প্রিলিমস দিয়েছো তুমি বললে, সেক্ষেত্রে যদি তুমি পরবর্তীতে এক্সিকিউটিভ হয়ে জয়েন করো, ওয়েলকাম, রাইট। আর যদি সেটা নাও হয়, যদি এই পোস্টে তোমার ভালো লেগে যায় এবং এই পোস্টে থেকে যাও, আমি আশা করবো যে তুমি খুবই সাফল্য পাবে এই পোস্টে। এবং ছোট ছোট জায়গা থেকে উঠে এসে যখন লোকেরা সাকসেস পায়, সেটা কিন্তু শুধু তাদের সাকসেস হয় না, সেটা একটা ইন্সপিরেশন হয় তাদের পরবর্তী জেনারেশনের জন্য। ভাই বোনদের একদমই। এবং তুমি সেই কারণে একটা খুব বড় ইন্সপিরেশন তোমার জায়গা, সেই জন্য অনেক অনেক অভিনন্দন। আর দ্রোণাস, তোমাকে তোমার এই ভবিষ্যতের জীবন এবং ওয়ার্ক লাইফের জন্য অনেক অনেক বেস্ট উইশ। স্যার থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ, এবং দ্য হোল টিম অফ দ্রোণাস স্যারদের, যারা এভরি স্টাফ অফ দ্রোণাস, আমাদের স্যাররা আছেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ওনারা আজকে আমার এই জার্নিটাকে আমাকে ওই একজন অফিসার সুলভ একটা পার্সোনালিটি তৈরি করার জন্য আমাকে যথেষ্ট হেল্প করেছে, রেসপেক্টিভ অফ এনিথিং। তো সেই জন্য আমি দ্রোণাজের প্রতি কৃতজ্ঞ এবং স্যারদের প্রতি কৃতজ্ঞ, অ্যান্ড থ্যাংকস টু এভরিওয়ান ফর মাই সাকসেস। থ্যাংক ইউ।